নমস্কার, আমি সুভাষ বিশ্বাস, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। আমার লেখা দশম শ্রেণীর জন্য ছায়া ইতিহাস ও পরিবেশ বইটি পড়ে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবনের ছাত্র অর্ণব সিংহ রায় দুটো প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, তার প্রশ্ন নিয়ে একটু আলোচনা করছি। দেখা যায় সমকালীন যে কোনো জনপ্রিয় বিষয় নিয়ে সাহিত্য, শিল্প, চিত্রকলা প্রভৃতির মাধ্যমে সেই বিষয়টাকে জনসমাজের সামনে জনসমক্ষে তুলে ধরার একটা চেষ্টা থাকে। উদাহরণ হিসেবে বলা যায় বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসে ৭৬ মন্বন্তরের বিবরণ তুলে ধরেছেন। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে যে সাম্প্রদায়িক বাতাবরণ, তার নঙ্গর্থক দিকটি তুলে ধরে জাতীয়তাবাদীদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। শিল্পী চিত্তপ্রসাদ ভট্টাচার্য তিনি যেমন তার বিভিন্ন চিত্রের মাধ্যমে সমকালীন বিভিন্ন বিষয় আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তার আঁকা একটা ছবি ক্ষুধার্ত বাংলা, এতে বাংলার ৫০-এর মন্বন্তরের যে ভয়াবহ রূপ, সেই ভয়াবহ রূপ তিনি তার ছবিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আবার গানের মাধ্যমেও এই চেষ্টা চলেছে। বিভিন্ন গানে দেখা যাবে সমকালীন বিভিন্ন বিষয় বিভিন্নভাবে উঠে এসেছে। যেমন ১৯৪৭ সালে বাংলা ভাগ হওয়ার পর এবং ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশের পর আসলে এপার এবং ওপার বাংলার বাঙালি যে একই মননে বসবাস করে, তাদের মনের যে নিবিড় যোগ, এই যোগ তুলে ধরেছেন গানের মাধ্যমে গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায় এবং শিল্পী ভূপেন হাজারিকা। তাদের গঙ্গা আমার মা, পদ্মা আমার মা এই গানের মাধ্যমে। ঠিক তেমনি ব্যঙ্গচিত্র হচ্ছে সমকালীন কোনো একটা বিষয়কে জনসমক্ষে তুলে ধরার চেষ্টা শিল্পের দিক থেকে। তা ব্যঙ্গচিত্রের একটা বিশেষত্ব হলো যে একটু মজাদার স্টাইলে, একটু রসবোধের স্টাইলে এই বিষয়টা সবার সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। এতে স্বাভাবিকভাবেই একটু বেশি মানুষ আকৃষ্ট হয়। মূলত মানুষকে আকৃষ্ট করা এবং শিল্পীর ভাবনা চিন্তাকে মানুষের মননে পৌঁছে দেওয়ার লক্ষ্যই হচ্ছে ব্যঙ্গচিত্র আঁকার মূল বিষয়। তা আমরা দু একটা ব্যঙ্গচিত্রের কথা বলি। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে কমিউনিস্ট পার্টির পত্রিকা পিপলস ওয়ার, এই পিপলস ওয়ার পত্রিকায় বিভিন্ন রকম ব্যঙ্গচিত্র প্রকাশ পেত। এর কিছু ব্যঙ্গচিত্রে দেখা যায় সুভাষচন্দ্র বসু, যিনি তখন আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব দিয়ে ব্রিটিশ ভারতকে আক্রমণ করছেন, ব্রিটিশদের বিতাড়িত করে ভারতের মুক্তির স্বাধীনতা প্রতিষ্ঠা করবেন এই উদ্দেশ্যে। ওই সময় কিন্তু পিপলস ওয়ার পত্রিকায় সুভাষচন্দ্রকে ফ্যাসিবাদের অনুচর তুলে ধরার বিভিন্ন চেষ্টা হয়েছে ব্যঙ্গচিত্রের মাধ্যমে। একটা ব্যঙ্গচিত্রে দেখা যায় খর্বাকৃতি সুভাষচন্দ্র বিশাল দৈত্যাকার তোজোকে, ফ্যাসিস্ট তোজোকে হাত ধরে ভারতে নিয়ে আসছে। আবার আরেকটা ব্যঙ্গচিত্রে দেখা যায়
সুভাষচন্দ্রের মুখোশ পরে ফ্যাসিস্ট তোজো ভারতে আসছেন। সেই ফ্যাসিস্ট তোজোর ছবি ভীষণ কদাকার দৈত্যাকার, সেই কদাকার দৈত্যাকারের মুখ আড়াল করছেন সুভাষচন্দ্রের মুখোশ দিয়ে। এভাবে ব্যঙ্গচিত্রের মাধ্যমে তারা তাদের জনমত তৈরির চেষ্টা করেছেন, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের বক্তব্য জনসমাজে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। মূলত এই উদ্দেশ্যেই ব্যঙ্গচিত্র আঁকা হয়। তাদের বক্তব্য কোনো ক্ষেত্রে প্রশংসা করে, কোনো ক্ষেত্রে তার সমালোচনা করে নিজেদের বক্তব্যটা জনসমক্ষে তুলে ধরার চেষ্টাতেই ব্যঙ্গচিত্র আঁকা হয়। অর্ণব সিংহ রায়ের দ্বিতীয় প্রশ্ন, আনন্দমঠের বন্দে মাতরম মন্ত্র কিভাবে জাতীয়তাবাদ বিকাশে ভূমিকা নেয়। ওর প্রশ্ন বিষয়ে একটু আলোচনা করি। বিষয় হলো, ঊনবিংশ শতকের মধ্যভাগের আগে ভারতে জাতীয়তাবোধের তেমন বিকাশ ঘটেনি। জাতীয়তাবোধ অর্থাৎ দেশপ্রেম, দেশকে ভালোবেসে দেশের মুক্তির জন্য প্রাণ বিসর্জনের যে মানসিকতা, সেই মানসিকতা 1850 সালের আগে সেভাবে গড়ে উঠতে দেখা যায় না। এরপর থেকে বিভিন্ন ধারায় একটু একটু করে জাতীয়তাবাদী মনন তৈরি হয় ভারতীয়দের মনে। তা এই যে জাতীয়তাবাদী মনোভাব তৈরি, সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বঙ্কিমচন্দ্রের এই বন্দে মাতরম মন্ত্র। বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র 1875 সালে সংস্কৃত ও বাংলা ভাষা মিশিয়ে রচনা করেন এবং 1882 সালে তার আনন্দমঠ উপন্যাসে তিনি গানটি ব্যবহার করেন। উপন্যাসের শেষ দিকে দেখা যায় যুদ্ধক্ষেত্রে ইংরেজ সেনা কামান দাগছে, তারই মধ্যে দেশপ্রেমিক সন্তান দল বন্দে মাতরম গান গেয়ে এগিয়ে চলেছে। এই গানের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র বার্তা দিয়েছেন, সন্তান দলের এই বন্দে মাতরম মন্ত্র উচ্চারণের মাধ্যমে যেভাবে জীবন বাঁচিয়ে রেখেছে, সেইভাবে সেই আদর্শকে সবার সামনে তুলে ধরে তিনি বার্তা দিয়েছেন যে দেশ হলো আমাদের কাছে মা, মায়ের মুক্তির জন্য সন্তানের আত্মোৎসর্গ মহৎ কাজ। এবং যথারীতি আনন্দমঠে সন্তান দলের মুখে এই মন্ত্র প্রচারিত হওয়ার পর ভারতের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তেই কিছুদিনের মধ্যে এই গান অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল। ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের মুক্তির উদ্দেশ্যে এই গান জাতীয়তাবাদী সব জায়গায় ছড়িয়ে পড়ল। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন বিপ্লবী দল, সাধারণ মানুষ, বিভিন্ন মিছিল মিটিং, সব জায়গায় এই মন্ত্রই হয়ে উঠল একটা আদর্শ। বন্দে মাতরম শব্দের অর্থ হয়ে দাঁড়ালো দেশমায়ের জয় হোক, দেশমায়ের মুক্তি হোক। 1896 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর গানটি উপস্থাপন করেন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বন্দে মাতরম গানটি আন্দোলনকারী এবং বিপ্লবীদের মনে দারুণভাবে জায়গা করে নেয়। 1907 খ্রিস্টাব্দে ভিখাজি কামা যখন ভারতের প্রথম জাতীয় পতাকা তৈরি করেন, সেখানেও দেবনাগরী অক্ষরে এই শব্দটি লিখে দেন। অর্থাৎ এভাবে মানুষের কাছে বন্দে মাতরম মন্ত্র হয়ে উঠল একটা আদর্শ। এই মন্ত্রই হচ্ছে যেন ভারতবর্ষকে ভালোবাসা, ভারতবর্ষের মুক্তির জন্য লড়াই করা। এই একটা বার্তা আসমুদ্র হিমাচল ছড়িয়ে পড়ল। উত্তর ভারতের বিভিন্ন ভাষাতেই বন্দে মাতরম শব্দ মোটামুটি অর্থবহ, সেই সব ভাষাতেই বোঝা যায়। আর যে ভাষায় বন্দে মাতরম শব্দের অর্থ বোঝা যায় না, সেসব ক্ষেত্রেও কিন্তু ওই সময়ে এর ইংরেজি অনুবাদ হয়েছে, অন্যান্য ভাষায় অনুবাদ হয়েছে। ইংরেজি অনুবাদ করেছেন ঋষি অরবিন্দ, মাদার আই বউ টু দি। পরবর্তীকালে
বাঙালি কবি সত্যেন্দ্রনাথ দত্ত তিনি অনুবাদ করেছেন বন্দনা করি মায়। ঠিক তেমনি দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষাতেও বন্দে মাতরমের অনুবাদ হয়েছে এবং সেই অনুবাদ অথবা আসল মন্ত্র দিয়েই কিন্তু মন্ত্র উচ্চারণ করেই কিন্তু বিপ্লবী আন্দোলনকারীরা ভারতের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনকে শক্তিশালী করেছেন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বন্দে মাতরম মন্ত্রের, যে এই মন্ত্র এভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটালো এবং জাতীয়তাবোধ দেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে বিপ্লবকে শক্তিশালী করলো, যারই চূড়ান্ত পরিণতিতে 1947 সালে ইংরেজরা ভারত ছেড়ে যেতে বাধ্য হলো এবং আমরা স্বাধীন হলাম। যাই হোক, দশম শ্রেণীর ছায়া ইতিহাস ও পরিবেশ এবং ছায়া ইতিহাস শিক্ষক এই দুটো বই থেকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা পাবে। ধন্যবাদ, নমস্কার।